জুলাই সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়, গণভোট কবে, এই প্রশ্নগুলোতেই যেন ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশের রাজনীতির অঙ্গন। তবে আপাতত একটা উত্তর পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন আগামী বছর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। তার পাশাপাশি জুলাই সনদের যে বাস্তবায়ন আদেশ সেটিও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আমরা এই নিয়ে একটু আলাপ করতে চাই। এই উপদেষ্টা পরিষদের অনুমোদন, নির্বাচন এবং গণভোট একই দিনে ঘোষণার পর আগামী দিনের রাজনীতি কোন পথে এগিয়ে যাবে তাই নিয়ে আমাদের আলাপ। নিউজ অ্যান্ড নয়েজে আলাপের অতিথি সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক পর্যবেক্ষক শুভ কিবরিয়া। শুভ কিবরিয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। প্রধান উপদেষ্টার ভাষণ শুনেছেন। রাজনীতির ময়দানের যে উত্তপ্ততা গত কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে ইনফ্যাক্ট আমরা দেখছি, ঐকমত্য কমিশনের কয়েক মাসের দফায় দফায় তর্ক বিতর্ক, তারপরে একটি জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সবাই মিলে সই করলেন, কিন্তু সেটির বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে তাই নিয়ে বাস চলছিল। প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন আজকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে। এখনও যে অনৈক্যটা দেখছিলাম আমরা, বিএনপির এক ধরনের দাবি, জামায়াত ইসলামের এক ধরনের দাবি গণভোট আগে করার, এনসিপির দাবি ছিল এই আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে, বিএনপির দাবি ছিল পিআর পদ্ধতিতে হবে না কোনো সংসদ। সব মিলিয়ে যে গণভোটের যে চারটি প্রস্তাব আপনি দেখলেন, এই প্রস্তাবনার পর আজকে এই প্রধান উপদেষ্টার ভাষণের পর সামনের দিনে কি ঐক্য আশা করেন? প্রথমত প্রধান উপদেষ্টাকে সবাই রেফারি মেনেছিলেন। আমাদের রাজনৈতিক দলগুলো যেহেতু একটা দীর্ঘ আলোচনার সুযোগ ছিল এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা বিরল ঘটনা। এতদিন ধরে রাজনৈতিক দলগুলো এত সময় নিয়ে এভাবে আমাদের সংবিধান সংস্কার এসব নিয়ে আলোচনা করেন নাই। এটা একটা নতুন সংস্কৃতি। তো তারপরেও দেখা গেল যে আমাদের রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত তীরে এসেও ঠিক মিলতে পারলেন না, যেটা আমাদের দীর্ঘদিনের বড় দলগুলোর সমস্যা, যে সমস্যার কারণে আমরা অতীতে বহু রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে গেছি। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা করেছিলেন বা তার উপদেষ্টা মণ্ডলী ঘোষণা করেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে তারা এক সপ্তাহ সময় দিয়েছিলেন, তারা না পারলে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। আজকে সেই ঘোষণা হলো এবং এই ঘোষণার মধ্যে আমরা একটা, আমার কাছে মনে হয়েছে যেটা খুব ট্রিকি গেম, খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রধান উপদেষ্টা সবগুলো প্রবলেমকে অ্যাড্রেস করেছেন এবং এখন রাজনৈতিক দলগুলোর এ থেকে বেরিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট, কারণ সবার দাবিকেই উনি এক ধরনের কনসলিডেট করেছেন। একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ 17-18 বছর ধরে ভোট দেয় নাই, ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ভোট দেবার এই প্রক্রিয়াটাকে যদি রাজনৈতিক দলগুলো কোনোভাবে বাধাগ্রস্ত করে, সেটা মানুষ সম্ভবত ব্যাডলি রিয়্যাক্ট করতে পারে, আমার নিজের ধারণা। মানে আমরা এখন অর্থনীতিতে, আমাদের রাজনীতিতে যে জায়গায় আছি, সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক পথের উত্তরণ যদি নিশ্চিত না করতে পারি, তাহলে বাংলাদেশ একটা রাজনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যেতে পারে। একটা সংক্ষুব্ধতা, একটা সহিংসতা, এগুলোর আলামত কিন্তু আমরা দেখছি। তো সেই হিসাবে আজকের যে ভাষণ, আজকের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটাকে আমি একটি ট্রিকি এবং যৌক্তিক প্রস্তাবনা মনে করি। যেমন এখানে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনই হবার কথা আছে। হ্যাঁ, আমি এই প্রশ্নটা একটু আসছিলাম যে জামায়াত ইসলামের একটা সুস্পষ্ট দাবি ছিল গণভোটটা নির্বাচনের আগে হতে হবে, সংসদ নির্বাচনের আগে, এবং জামায়াত ইসলামী কিন্তু 8 দলকে সাথে নিয়ে কর্মসূচিও ঘোষণা করেছে যে 16 নভেম্বরের মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তারা যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি নেবেন। বিএনপির দাবি ছিল একই দিনে হতে হবে, ফলে এখানে জামায়াত ইসলামের দাবিটি মানা হলো না। আবার 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে এবং সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে, সেটি বিএনপির দাবি ছিল না, মানে বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, সেটিও আবার বিএনপির দাবির বিপরীতে গেল। এনসিপির দাবি ছিল এই আদেশটি জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে, কিন্তু আমরা ভাষণে যতদূর বুঝলাম প্রধান উপদেষ্টা অবশ্য বলেননি যেটা রাষ্ট্রপতি সই করেছেন কিনা, কিন্তু তিনি বলেছেন প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি গেজেট নোটিফিকেশনের পর্যায়ে পৌঁছে গেছে। তার মানে আমরা ধরেই নিতে পারি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর যাবে। তো সব দলেরই কিছু কিছু মানা হলো, আবার কিছু কিছু মানা হলো না, মানে সবগুলোকে অ্যাকোমোডেট করা। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে অনর অবস্থান আমরা দেখেছি, সেখান থেকে কি তারা সরবেন? আমার ধারণা এখন তাদের সরা ছাড়া তাদের উপায় নেই, কারণ তাদের মানে এগুলো তো তারা ধরেন এক একটা রাজনৈতিক দল 10টা দাবি তুলছে, এটা তো তাদের রাজনৈতিক চাপ প্রয়োগের একটা কৌশল। তার মানে এই না যে 10টা দাবি মানা হবে, তার 10টা দাবি মানা হলে তার বাকি কারো দাবি কোনো মানা হবে না। সুতরাং সেখানে আর কোনো আলোচনা নির্বাচনের সম্ভাবনা থাকে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে এখন নির্বাচন। হ্যাঁ, একটা সমস্যা আমাদের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে পড়েছে, তারা সবাই সরকারে যেতে চায়, কেউ বিরোধী দলে যেতে চায় না। এটা একটা খুব
খুব খারাপ অবস্থার মধ্যে আমরা আছি। সবাই সম্মিলিতভাবে সরকারে যেতে চায়, জামাতও সরকারে যেতে চায়, এনসিপিও সরকারের অংশ হতে হয়, বিএনপি তো প্রায় সরকারে চলেই গেছে, এরকম একটা তাদের যে ভোটের নিরিখে তাদের। কিন্তু আমার নিজের অবজারভেশন হচ্ছে যে গত 20-25 বছর ধরে আমাদের রাজনৈতিক দলগুলোর হাতে কোনো রিয়েল ডাটা নেই, কোনো রিয়েল ডাটা নেই। 91 সালের নির্বাচনের পর্যায়ে আর কোনো নির্বাচনের ডাটাকে আমরা ডাটা হিসেবে ধরতে পারি না। ফলে কার কত ভোট আছে, এই 25, 30, 35 বছরে যে ভোটের অঙ্ক কোথা থেকে কোথায় গেছে, কত ভোটার মরে গেছে, কত নতুন ভোটার এসছে, প্রায় 4 কোটি নতুন ভোটার এসছে যারা জীবনে কোনোদিন ভোট দেয়নি, এবং 4 কোটি ভোটার হচ্ছে 12 কোটি ভোটারে 33%। তো সুতরাং মানে অনেক ধরনের ভুল তথ্যের উপরে, কল্পিত তথ্যের উপরে আমাদের রাজনৈতিক দলগুলো খেলা করছে। তা কেউ মনে করছে আমার 50% ভোট আছে, কেউ মনে করছে আমার 40% আছে, এইটার উপরে তারা বার্গেনিং করছে। তো সুতরাং তাদের এই বার্গেনিং তো একটা রিয়েলিস্টিক সিচুয়েশনের মধ্যে যেতে হবে। পাশাপাশি আপনি দেখেন যে আজকে আবার এই যে আওয়ামী লীগের লকডাউনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফিরে আসার যে প্রবণতা, তার রাজনৈতিক মাঠে উপস্থিতির যে প্রবণতা, সেইটা আমাদের রাজনৈতিক দলগুলোকে আবার ঐক্যবদ্ধ করার একটা কার্যকারণ হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, এটা অতীতেও হয়েছে, ভবিষ্যতে হবে। কারণ কোনোভাবে যদি ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করে বা কোনো সুযোগ পায়, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো বড় রাজনৈতিক দলগুলি হবে, যারা এখন মারামারি করছে, নিজেদের মধ্যে মারামারি করছে, তারা প্রত্যেককেই এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। তো সুতরাং নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আমার মনে হয় যে সবচেয়ে সাকসেসফুল ইভেন্ট সম্পন্ন করলেন আমাদের প্রধান উপদেষ্টা। হ্যাঁ, কিন্তু সেই বিবেচনায় ধরেন রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে, তারা নির্বাচনের দিকে এগিয়ে যাবে, কিন্তু তারপরে যে অনরবস্থান কিংবা নানান রকম কথার ফুলঝুরি, এগুলো কি শুধুমাত্র ওই ভোটের সমীকরণ, মানে এগুলো ভোটের সমীকরণ, আর হচ্ছে যে আপনার কে কতটা সুবিধা আদায় করে নিতে পারে সেই লড়াই। এটা কিন্তু একটা রাজনৈতিক কৌশল, রাজনীতি কিন্তু এভাবেই হয়। এটা খুব খারাপ জিনিস তাও আমি বলবো না। এটা আপনি দেখবেন যে আপনি দেখেন না পত্রপত্রিকা অনেক নিউজ, দিনের বেলা বিপ্লব করছে, রাতে যে নেগোসিয়েশন করছে, এটাই কিন্তু নির্বাচনের ঘটনা। এবং আপনি নির্বাচন আসতে আসতে দেখবেন, আপনি দেখেন দুটো ঘটনা দেখেন, যে আসিম মাহমুদের ব্যাপারে বিএনপির ইশরাক সাহেব বিপ্লব করে ফেললেন প্রায়, সেই ঢাকা 10-এ বিএনপি কোনো ক্যান্ডিডেট দেয় নাই। ঢাকা 9-এ তাসনিম যারা কালকে তুলেছে, সেখানেও বিএনপি কোনো ক্যান্ডিডেট দেয় নাই। এগুলো কিসের ইঙ্গিত দেয়? কোথাও একটা নেগোসিয়েশন নিশ্চয়ই হচ্ছে, হয়তো বিএনপি চায়, এবং মুগ্ধর ভাইকে তারা ক্যান্ডিডেট নিয়ে আসলো। তার মানে কি বিএনপি দেখাতে চায় জনগণকে যে ছাত্র আন্দোলনের স্টেক তারাও এটার মধ্যে আছে, তারাও তাদেরকে ওন করে, এটা দেখিয়ে তারা জনগণকে সন্তুষ্ট করতে চায়। তো সুতরাং এগুলো তো রাজনৈতিক কৌশল। আমার ধারণা পুরো জিনিসটা রাজনৈতিক কৌশল। কিন্তু যে সমঝোতার কথা বলছেন, এই সমঝোতার নামে কি আবার ধরেন এক ধরনের আসন ভাগাভাগির নির্বাচন হবে? এইটা এখন একটা খুব মানে বিপজ্জনক বলবো না, এটা একটা খুবই দুর্ভাগ্যজনক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখন। আসলে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, তাহলে বিরোধী দলটা হবে কে? কাউকে না কাউকে তো বিরোধী দল হতে হবে। জামাতের একটা সম্ভাবনা বলে জামাত দাবি করে, যদিও জামাতের এই দাবি কতটা যৌক্তিক তার কোনো ডাটা আমাদের হাতে নেই। এবং আমি গত কয়েকদিন আগে একটা কথা বলেছি যে জামাতের যে স্ট্রংনেস আমরা দেখি, মানে ভোটের মাঠে তারা যেরকম শক্ত অবস্থা, কনফিডেন্স দেখানোর চেষ্টা করছে, এটাকে আমি পশ্চিমবঙ্গে বিজেপির, তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াইয়ের, বিজেপির যে অ্যাটিচিউড, বিজেপি এরকম ভাব দেখাচ্ছিল যে 200 সিটই তারা পেয়ে যাবে, পরে দেখা গেলো তারা 70 সিট পেয়েছে, যদিও তারা বিরোধী দল হয়েছে, কিন্তু এইরকম একটা কনফিডেন্স তারা দেখাচ্ছে। তো এই কনফিডেন্সের মধ্য দিয়ে এখন আমরা যে জায়গায় আছি, আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো আসলে এটা আসনের সংখ্যা বাড়ানোর একটা চেষ্টা তারা চলছে। এবং এখন আপনি দেখেন জামাত সহ অপরাপর ছোট দলগুলো যে জিনিসটা চাচ্ছিল, এখন কিন্তু এই অধ্যাদেশের ফলে উচ্চকক্ষে কিন্তু তাদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয়ে গেল। 2% পাক আর 5% পাক আর 10% পাক, তারা কিন্তু হলো। বিএনপি কিন্তু চেয়েছিল যে নিম্নকক্ষে যে আসন হবে সেই আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন হবে, কিন্তু এখন কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সুযোগ কিন্তু তৈরি হয়ে গেল। মানে উচ্চকক্ষে আপনি সব দলের রিপ্রেজেন্টেশন এক ধরনের পাওয়ার সুযোগ কিন্তু তৈরি হয়ে গেল। তো এটা একটা বড় দাবি ছিল। আবার দেখেন ওখানে লিখেছে যে আপনার সংবিধান সংস্কার পরিষদ তৈরি হবে, তাই না? তো এইটা তো একটা বড় দাবি ছিল যে আমরা কনস্টিটিউশন কিভাবে নতুন করে রিফর্ম করব, তাহলে যারা নির্বাচিত হবেন তারাই হবে, এবং তাদেরকে 180 দিনের মধ্যে যা বলা হয়েছিল সেভাবেই করা হয়েছে। আবার দেখেন বলা হয়েছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিবে, সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে নিবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে। তার মানে যে প্রধানমন্ত্রীর যে বিশেষ একীভূত ক্ষমতাকে, কেন্দ্রীভূত ক্ষমতাকে যে আমরা বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করছিলাম, সেইটার কিন্তু একটা প্রস্তাবনা এটার মধ্যে আছে। তাহলে তো আমি মনে করি যে অনেক ধরনের রাজনৈতিক সংস্কারের প্রস্তাব কিন্তু এর মধ্যে এসে গেছে। এখন রাজনৈতিক দলগুলো যদি এখান থেকে সরে থাকে, তাহলে মানুষ কীভাবে নেবে সেইটা একটা ফ্যাক্টর। কারণ ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো নিজেরা
আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কর্মসংস্থান, আমাদের ইকোনমি, আমাদের আন্তর্জাতিক সম্পর্ক সব কিছু একটা গণতান্ত্রিক উত্তরণের পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছে। অনেক কিছু কিন্তু স্টেক হয়ে আছে। আপনি গতদিন দেখেছেন যে আমাদের অর্থ উপদেষ্টা একটা কথা বলেছেন যে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব আমরা রেডি করে যাচ্ছি, এটা করবে নির্বাচিত সরকার। তো সব কিছু নির্বাচিত সরকার, তো সুতরাং একটা নির্বাচিত সরকার এখন খুব জরুরি। এইটা রাজনৈতিক দলগুলো এটা নিজেরা খুব একটা এটাকে ঠেলে দূরে নিয়ে গেলে তারা নিজেরা এটা বিপদের মধ্যে পড়বে। কিন্তু ধরেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যর ফলে গত সপ্তাহে মানে আমরা আজকে কথা বলছি যখন 13ই নভেম্বর, তার আরও 6-7 দিন আগে আইন উপদেষ্টা বলেছিলেন যে যেহেতু রাজনৈতিক দলগুলোর ঐক্য হচ্ছে না, আমরা আমাদের নিজেদের মতো সিদ্ধান্ত জানাবো যদি 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা না করে। আমরা কিন্তু কোনো আলোচনা দেখিনি। তার মানে ধরে নেওয়া যায় এই যে আজকের যে সিদ্ধান্ত সেটি সরকার নিজেদের মতো করে নিয়েছে, তারা নিজেদের মতো করে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলোর রিয়াকশন আমরা এখনও পাইনি, হয়তো পাবো। কিন্তু আমি এক জায়গায় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে গণভোটের প্রশ্নের 4 নম্বরে প্রস্তাবনা, সেখানে বলা হয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এখন এই প্রতিশ্রুতি তো এক এক রাজনৈতিক দলের এক এক রকম। জুলাই সনদ যখন যেদিন স্বাক্ষরিত হয় সেদিন নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমরা এটি বাস্তবায়ন আদেশ আকারে দেখলাম সেখানে নোট অফ ডিসেন্ট নেই। এবং আমি জানি না গেজেট নোটিফিকেশন পেলে আমরা হয়তো চূড়ান্ত কপিটা দেখতে পারবো সেখানে নোট অফ ডিসেন্ট আছে কি নাই। যদি না থাকে এবং যদি এই জুলাই সনদ যার যার মতো করে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায়, সেখানে তো বাস্তবায়ন যখন হবে তখন এক ধরনের কনফিউশন তৈরি হবে কিনা? না, খুব একটা কনফিউশন তৈরি হবে না। এটা ডিপেন্ড করবে যারা নির্বাচিত হবে, মানে যারা বাস্তবায়ন করবে, মানে যারা নির্বাচিত হবে তারাই তো বাস্তবায়ন করবে। সুতরাং যারা নির্বাচিত হবে তারা তাদের দাবিতে এগিয়ে থাকবে। আর নোট অফ ডিসেন্ট একটা খুব টেকনিক্যাল টার্ম। আপনি দেখবেন যে 3 জন বিচারপতি একটা রায় দিল, তার মধ্যে একজন যদি ভিন্নমত পোষণ করে উনি কিন্তু একটা নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্টটা মূল রায়ে কোনো প্রভাব বিস্তার করে না, ঠিক আছে? নোট অফ ডিসেন্টেরও আবার অনেক ধরনের ব্যাখ্যা আছে। সুতরাং এইটা একটা খুব টেকনিক্যাল বিষয়। এটা নিয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো অকারণ ঝগড়াঝাটি করছে। এটা খুব টেকনিক্যাল একটা বিষয়। যে দল ক্ষমতায় যাবে, যে দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, সে যদি ক্ষমতায় যায়, সে যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, সে তো এগুলো মানবেই না, তাহলে তো এই আলোচনার আর দরকারই নাই। কিন্তু সে যদি না থাকে তখন কিন্তু এটা আলোচনায় আসবে যে উনি নাই, আমি নাই, আপনি আসছেন। তার মানে একটা কথা যে বলা হচ্ছিল যে জুলাই সনদটা এমনভাবে তৈরি করা হবে যেন পরবর্তী সরকার যেই আসুক না কেন তাকে এইটা অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করতে হবে। এইখানে নোট অফ ডিসেন্ট যেসব বিষয় আছে সেইগুলো খুবই টেকনিক্যাল। যেমন ধরেন আপনি একটা কমিটি কিভাবে করবেন, কমিটির মেম্বার কারা হবে, তো এইটাতে ভিন্নমত থাকাটা খুব একটা আকাশ ভেঙে পড়ার মতো বিষয় না। আপনি মৌলিক জিনিসগুলোতে হয়েছেন কিনা, এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এইরকম আলাপ আলোচনার ইতিহাস স্বাধীনতার পরে আর কোনো দিন নাই। সুতরাং একদিনে আমরা 100% ঐক্যমত হয়ে যাব এই ধারণা যারা পোষণ করে তারা বোকা স্বর্গে বাস করে। এটা সম্ভব না। পৃথিবীতে কোথাও আমরা সবাই একসময় একমত হব না। যেটা বলছিলাম যে এই যে এক ধরনের কথা হচ্ছিল যে জুলাই সনদটা এমনভাবে তৈরি করা হবে পরবর্তীতে সরকারের যেই সরকার গঠন করুক না কেন, যে দলই আসুক না কেন, এটাকে অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করতে হবে। কিন্তু এই 4 নম্বর প্রস্তাবনা অনুযায়ী যেখানে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করবে, তার মানে তো সেই রাজনৈতিক দলের উপর কিংবা আগামী সরকারের উপরেই দায়িত্বটা রাখা। এইখানেই প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীর মুন্সিয়ানা, কারণ তারা কারো পক্ষ নেন নাই, সবার পক্ষ নিয়েছেন। বলেছেন আপনারা যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা নির্বাচিত হলে আপনারা এটা পালন করবেন। তো এটাই তো বলার কথা। উনি তো আর বলতে পারেন না যে এটা করবেন সেটা করবেন। উনি তো ওনার একটা স্ট্রাকচারাল আদেশ দিয়েছেন, দিয়ে এটার মধ্যে টেকনিক্যাল জিনিসগুলো এটা জনগণের উপরে ছেড়ে দিয়েছেন। এবং এই দলগুলো যখন নির্বাচনে যাবে তখন নির্বাচনী ইশতেহারে তাদেরকে এই কথাগুলো বলতে হবে। এই প্রশ্নের মুখোমুখি, যেমন এই যে মিডিয়ায় তাদেরকে এই প্রশ্ন করবে যে আপনারা গেলে এটা করবেন, আপনারা কি নোট অফ ডিসেন্ট মানবেন, আপনারা কি অমুক করবেন, তখন তাদেরকে এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে যেতে হবে। সুতরাং আমার মনে হয় যে আমরা রাজনৈতিক আলাপ আলোচনার যে কালচার, সেই কালচারে এখন পর্যন্ত একটা খুব স্ট্যান্ডার্ড অবস্থানে আছি। যদিও রাজনৈতিক দলগুলো বাইরে দেখাচ্ছে যে আমরা খুবই ভিন্নমত, খুবই আলাদা, খুবই অন্যরকম, খুবই অনড়। আমার মনে হয় না যে এই অনড়তা না। কিন্তু ওই সময় যেটা বলছিলাম যে এই সমঝোতা আলোচনার মধ্য দিয়ে যদি আবার একটা আসন ভাগাভাগির নির্বাচন হয়, তাহলে কি শেষ পর্যন্ত জনগণের ইচ্ছার কিংবা আকাঙ্ক্ষার প্রতিফলনটা হবে? সেইটা বলা মুশকিল। মানে একটা রাজনৈতিক দল যদি সমঝোতা করে 100 আসনে প্রার্থী না দেয়, অন্য কোনো রাজনৈতিক দল সেখানে প্রার্থী দিল, সেই প্রার্থীকে তো পছন্দ নাও হতে পারে, কিন্তু তার পছন্দের দলের তো প্রার্থী হয়তো সেখানে নাই। ফলে এটা এক ধরনের আসন ভাগাভাগি হবে কিনা? আবার আসন ভাগাভাগি হলে আমাদের গণতন্ত্র হোঁচট খাবে, প্রথম কথা হচ্ছে। কারণ আসন ভাগাভাগির রেজাল্ট হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু কয়েকটা ইলেকশনে আসন ভাগাভাগি করেই এই জায়গায় এসছে যে আমি 50টা, তুমি 20টা, এই মিলে আমরা সবাই মিলে থাকি। একটা বিরোধী দল থাকবো, কিন্তু সেই বিরোধী দল আসলে আমি আর তুমি। তো এই সরকারি বিরোধী, সরকারি বিরোধী। এইভাবে তো গণতন্ত্র কার্যকর হয় না। এইবার সেই সুযোগ যদি
কাজে লাগানো যায়, সবাই যদি সংসদে যায়, সবাই যদি সরকারি দল হতে চায়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। কারণ হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দৃশ্যমান রাজনৈতিক শক্তিকে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে না যে এই দল আছে, কিন্তু একটা অদৃশ্য শক্তি এখানে উপস্থিত আছে। যেমন ধরেন, এই যে শেখ হাসিনাকে আজকে লকডাউন প্রতিরোধ করতে যে ছাত্র সমাজ মাঠে দাঁড়িয়েছে, তারা যে সবাই রাজনৈতিকভাবে কোনো দলকে ওন করে নাও হতে পারে, কিন্তু তারা ওই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশ, তার জন্য তারা প্রাণও দিয়েছে। তারা হয়তো বিএনপি না, তারা হয়তো জামাত না, তারা হয়তো এনসিপি না, তারা সাধারণ মানুষ। এই যে একটা মনস্তাত্ত্বিক শক্তি, এইটা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের এই মনস্তত্ত্ব এবং এই যে 4 কোটি ভোটার, জেনজি ভোটার, তারা কিন্তু একটা বিরাট শক্তি হবে এবং ভবিষ্যতে প্রত্যেকটা জিনিসকে তারা চ্যালেঞ্জ করবে। আপনি দেখবেন কোনো জিনিস, আচ্ছা আপনি দেখেন এই যে ইনকিলাব মঞ্চের হাদিকে আপনি দেখেছেন, তার কথাবার্তা আপনি শুনেছেন, আজকেও সে যে কথাবার্তা বলেছে, এইরকম কথাবার্তা কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের পক্ষে বলা প্রায় অসম্ভব, কিন্তু সে একটা ইন্ডিভিজুয়াল শক্তি। এইরকম শক্তি ক্ষণে ক্ষণে দাঁড়াবে, কারণ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্পিরিট, এই শক্তি, এই ভয় জনগণের ভেঙে গেছে এবং আমাদের রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ কিন্তু সেখানে। আপনি জানেন যে গতদিন তারেক জিয়া আপনার গণভোটের ব্যাপারে একটা কমেন্ট করেছেন, সেটাও কিন্তু আজকে চ্যালেঞ্জড হয়েছে মানে সেটার বিরুদ্ধে কথা উঠেছে, সেটা নিয়ে স্লোগান হয়েছে। তার মানে এখানে কেউই আর আনচ্যালেঞ্জড না। ঠিক আছে, আগামী নির্বাচিত সরকারের চ্যালেঞ্জ কেমন দেখেন? মানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটা করে দিতে পারলে তো মোটামুটি তাদের দায়িত্ব শেষ, তারা বোঝা যাচ্ছে হাঁপ ছেড়ে বাঁচবেন। কিন্তু আগামী সরকারের মানে তারা যে অবস্থায় দেশটাকে পাবেন, সংসদটাকে পাবেন, এই সংবিধান সংস্কার করা এবং 5 বছর দেশ চালানো কিংবা আরও একটু লম্বা সময়ের পরিকল্পনা করা, সেই জায়গায় কি অনেক বেশি চ্যালেঞ্জ দেখেন না অন্যান্য সময়ের তুলনায়? প্রথম কথা হচ্ছে যে মানে সরকারের বিপক্ষে শক্তিমান উপস্থিতি থাকবে, সেটা রাজনৈতিক দল না থাকলেও আমি যে কথা বললাম যে নতুন জেনারেশন শক্তি থাকবে। প্রবলেম হবে রাজনৈতিক দলগুলোর নিজের দলকে সে কীভাবে রুল করবে, সেটার উপরে, নিজের দল উপরে তার কমান্ড কতটুকু থাকবে, নিজের দলকে, সে তো দেশকে গভর্ন করতে আসবে, শাসন করতে আসবে, নিজের দলকে সে কতটা শাসন করতে পারবে, সেইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এটা একটা বড় চ্যালেঞ্জ। যেমন ধরা যাক বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি 18 বছর ধরে ক্ষমতার বাইরে, বিএনপির লক্ষ লক্ষ কর্মীর জীবন এবং জীবিকা ডিস্ট্রয় হয়ে গেছে, তার জীবন জীবিকা হবার উপায় কী? আমাদের এখানে পলিটিক্যাল অর্থায়নের যে কালচার, সেটা হচ্ছে হয় আপনাকে মার্কেট দখল করতে হবে, চাঁদাবাজি করতে হবে, ইজারা নিতে হবে, রাস্তাঘাট করতে হবে, টেন্ডার করতে হবে, এইটাই তো প্রসেস। আমরা তো রাজনৈতিক কর্মীদের জন্য অর্থায়নের কোনো সুবন্দোবস্ত করি নাই। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু কোনো সংস্কার হয় নাই, তার কার্যক্রমের, তার চিন্তার কোনো সংস্কার, তার পদ্ধতির কোনো সংস্কার হয় নাই। ফলে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেই গভর্ন করাটার একটা বড় চ্যালেঞ্জ হবে। এইটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর অন্যান্য দাবি হচ্ছে যে যাই আপনি করতে যাবেন আগের মতো পার পেয়ে যাবেন না, সেটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সেটাকে কি আপনি সহিংস উপায়ে মোকাবেলা করবেন নাকি গণতান্ত্রিক উপায়ে মোকাবেলা করবেন, সেটা একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি লোকাল মিডিয়াকে কন্ট্রোল করতে পারলেও সোশ্যাল মিডিয়াকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। বিকল্প মিডিয়া এমনভাবে আপনার খবরাখবর আনতে থাকবে, আপনি শুধু নির্বাচনের তারিখটা ঘোষণা হতে দেন, দেখবেন এখন যাদেরকে পবিত্র মনে হচ্ছে, গত 15-20 বছরে যাদের রেকর্ড আমরা পাই নাই, 20 বছর আগের রেকর্ড এখন আসতে শুরু করবে। ঠিক আছে, সবচেয়ে পবিত্র ক্যান্ডিডেটটাও আপনি দেখবেন যে তার সব গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, সে সমস্ত ভিডিও, অডিও, পেপার ক্লিপস এগুলো আসবে। এইগুলোকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এটা দেশেও আপনি যদি কন্ট্রোল করেন, বিদেশ থেকে এগুলো আসবে। বলা হয় এভরিথিং লাইজ উইথ পলিটিক্স। যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেই নিজেদের দলকে সেই সংস্কারের দিকে না নিয়ে যেতে পারে, সংবিধান সংস্কার করে, আইন সংস্কার করে আলটিমেটলি কি যে বাংলাদেশের স্বপ্ন দেখানো হয় সেই বাংলাদেশে পৌঁছানো সম্ভব যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেই, নিজেদের দলের মধ্যে সেই সংস্কারটা না করে? প্রথম হচ্ছে যে এই প্রসেসটা একটা ধারাবাহিক প্রসেস। এটা একদিনে আসলে আমরা অনেক কিছু প্রত্যাশা করি। একটা অভ্যুত্থান যেহেতু হয়েছে, আমাদের প্রত্যাশাটা অনেক বেশি হয়ে গেছে এবং যেহেতু আমরা অনেক আত্মদান করেছি, অনেক জীবনদান করেছি, আমাদের প্রত্যাশা, স্বপ্নটা এবং স্বপ্নভঙ্গটা সে একই রকম রেসে যায়। এটা একটা ধারাবাহিক প্রসেস। আমাদের ডেমোক্রেসি তো কোথাও ধারাবাহিকভাবে চলতে পারেনি। কিছু দূর যাওয়ার পর একটা করে হোঁচটকায়, কিছু দূর যাওয়ার পর একটা হোঁচটকায়। এই হোঁচটটা, এটা যদি ধারাবাহিকভাবে 10 বছর চলে, 20 বছর চলে, আমরা কিন্তু আস্তে আস্তে এগুলোর মধ্যে দিয়ে যাব, যেতেই হবে, না যেলে তো আপনি সাস্টেন করবেন। এই ধারাবাহিকভাবে চলার মধ্যে আপনি কি ধরেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে ধরেন যে শক্তিটি নাই এখন মাঠে, সেই শক্তিরও তো এক ধরনের প্রভাব রাখার চেষ্টা করবে? বাংলাদেশ ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ নিয়ে অনেক দেশের নানান রকম চিন্তাভাবনা আছে, সেই ফ্যাক্টরগুলো কি কাজ করবে না? হ্যাঁ, সেই ফ্যাক্টরগুলো কাজ করবে। সেই ফ্যাক্টরগুলোর ব্যাপারে ধরেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েকদিনে আওয়ামী লীগের ভোটারদের ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কীভাবে চ্যালেঞ্জড হয়েছে
এবং ওনাকে পরে আবার বিবৃতি দিতে হয়েছে। ফলে জনগণের মনে যে ভাব উদয় হয়েছে, জনগণ যেভাবে এখন ভারতকে দেখে, জনগণ যেভাবে ইসলামকে দেখে, জনগণ যেভাবে রাজনৈতিক শাসনকে দেখে, দুর্নীতিকে দেখে, এই দেখার একটা আস্তর উত্তরণ হয়েছে। এটা আমাদের রাজনৈতিক দলগুলো খুব যে রিয়ালাইজ করতে পারছে আমার মনে হয় না। এটা বোঝা যাবে আরও কিছুদিন পরে যখন তারা শাসনে যাবে। প্রত্যেকটা জিনিস নানা কর্নার থেকে নানাভাবে চ্যালেঞ্জড হবে। আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না, ঠিক আছে? অতীতে করতে পারলেও ভবিষ্যতে করতে পারবেন না। বলছেন যে ভারতকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, ইসলামকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। আবার আমরা গত 1.5 বছরে অনেক সহিংসতাও তো দেখেছি যেগুলো আগে হয়নি, কিংবা এমন অনেক পরিস্থিতি দেখেছি, ধরেন মবক্রেসির কথা বলা হয়, নানান রকম ধর্মকে ব্যবহার করে নানান রকম কর্ম করার চেষ্টা করা হয়, সেইগুলো তো এক ধরনের আস্ফালন দেখেছি। আমি এখানকে আপনি যদি সুশাসনকে চান তাহলে কতগুলো জিনিসকে আপনার অ্যাড্রেস করতে হবে। একটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে আপনি কিভাবে রাজনৈতিকভাবে দেখছেন সেটা একটা। ভারতকে আপনি কিভাবে দেখছেন, ভারতের সঙ্গে আপনার অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ককে আপনি কিভাবে ডিল করছেন। কারণ ভারত একটা বড় প্রতিবেশী, বড় ইকোনমি, বড় শক্তি, এবং তার পাশে আমরা একটা ছোট দেশ, কিন্তু তার সঙ্গে আমাদের একটা সম্মানজনক সম্পর্ককে আমরা কিভাবে ডিল করছি। আমি ভারতের কথার চাইতে আমরা কিভাবে ডিল করছি সেটাকে আমি মিন করতে চাই। আমাদের রাজনৈতিক দলগুলো কিভাবে মিন করছে সেটাতে। সুতরাং ধরা যাক 20 বা 25 বছর ধরে আপনি মাদ্রাসার ছাত্রদের যেভাবে অপর হিসেবে দেখেছিলেন, তাদেরকে জঙ্গি বানিয়ে যেভাবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন, এখনও যদি ওই দৃষ্টিভঙ্গি থাকে তাহলে এটা একটা ক্ষতির। আবার আপনি যে কথাটা বললেন যে যে কোনো ধর্মের নামে মবক্রেসি করে বা ধর্মকে ব্যবসা করে আপনি যদি আবার মানুষের উপরে অত্যাচার করেন, সেটাও কিন্তু চ্যালেঞ্জড হবে। সুতরাং আমি বলছি যে যেভাবেই ব্যবহার করেন এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলোকে জনগণের পালসের সাথে, জনগণের চিন্তার সাথে সামঞ্জস্য রেখে দেখতে হবে। এবং জনগণের মাইন্ডও কিন্তু চেঞ্জ হচ্ছে। জনগণের মাইন্ড একরকম না। জনগণের মাইন্ড কিন্তু ধরেন বৈশ্বিক পরিবেশের সঙ্গেও তো চেঞ্জ হয়, তাই না? ভারতে গত 25 বছর ধরে একটা হিন্দুত্ববাদী সরকার আছে, ঠিক আছে? তো ভারতের যে রাজনৈতিক কংগ্রেসের 60 বছরের শাসনের পরে এসে একটা ধর্মীয় রাজনীতি সেখানে এস্টাবলিশড হয়েছে, এবং সেটা শুধু রাজনৈতিকভাবে এস্টাবলিশড হয় না, সাথে ইন্টেলিজেন্সিয়া বুদ্ধিবৃত্তিকভাবে সেটা এস্টাবলিশড হয়েছে। তো সেটার একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। গ্লোবালি আপনি ট্রাম্পের শাসন, ট্রাম্প যেভাবে দুনিয়াকে শাসন করছে সেটার একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। তো এই সমস্ত কিছুর মধ্যে আমরা আছি, ঠিক আছে? আমাদের চিন্তা আছে। আপনি দেখেন, যদি খুব ইন্টারেস্টিংলি দেখেন যে আমাদের এই পুরো মুভমেন্টটা শেষ পর্যন্ত এসে যাদেরকে আমরা সামনে দেখলাম তারা কারা, তাদেরকে আপনি চিনতেন আগে? আমরা চিনতাম কেউ? আমরা কেউ চিনতাম না, কিন্তু তারা এই সমাজের মধ্যেই কিন্তু বেড়ে উঠেছে। কেন বেড়ে উঠলো? বেড়ে উঠলো হচ্ছে এই যে অপরাপর ঘটনাগুলো ঘটছে, বৈশ্বিক, আঞ্চলিক, আন্তর্জাতিক, দেশের মধ্যে এই যে ঘটনাগুলো ঘটছে, তার একটা রিয়াকশন হিসেবে এগুলো তৈরি হচ্ছে। সুতরাং আমাদের রাজনৈতিক দল, আপনি যে প্রশ্নটা করছেন খুবই গুরুত্বপূর্ণ। সামনের দিনে আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য দেশ শাসন আগের চেয়ে আরও কঠিন হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর যে অবস্থা আপনি দেখেছেন গত 1-1.5 বছরে, সেই কঠিন পথটা পাড়ি দেওয়ার জন্য কতটা সক্ষম বাংলাদেশের সকল রাজনৈতিক দল? মানে আমি যদি একটু রাজনৈতিক দল ধরে বলি, ধরেন বিএনপির অনেক ধরনের সমালোচনা আমরা করি, বিএনপি এটা করছে ওটা করছে, কিন্তু এটাও তো ঠিক যে এত বড় চাপের পরেও তারেক জিয়া বিদেশ থেকে বসে এরকম একটা পরিস্থিতিতে দলটাকে একটা সংগঠিত, নিয়ন্ত্রিত, একটা ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন। তো এটা তো একটা রাজনৈতিক গুণাবলী আমি বলবো। এটা দলেরও গুণাবলী, নেতৃত্বেরও গুণাবলী, ঠিক আছে? অপরাপর দলগুলোও কিন্তু তাই। দল কিন্তু ভেঙে, শেখ হাসিনা কিন্তু দলকে ভাঙতে পারে নাই। আপনি খেয়াল করে দেখেন, দলকে কিন্তু ভাঙা যায় নাই শেষ পর্যন্ত, ঠিক আছে? তো এই যে এটা আবার এই রাজনৈতিক দলগুলো যে এত নিপীড়নের মধ্য দিয়ে এখানে আসলো, এটাও তাদের একটা রাজনৈতিক অভিজ্ঞতা। এখন এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা যদি ভবিষ্যতের দিকে না তাকায়, তাহলে তার সাফার তারা করবে, জনগণও করবে। আবার আপনি দেখেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তার বয়ান কি? আমি 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম, এখন বলবে যে আমি আরও যত বছর ধরেন দেশের বাইরে আসি। বিএনপি 18 বছর ক্ষমতার বাইরে। জামাত একটা মানবতা বিরোধী অপরাধের একটা সেকশনের মধ্য দিয়ে যাওয়া, একটা নিপীড়নের মধ্য দিয়ে, সবাই কিন্তু পানিশড। কেন পানিশড? আমরা কেউ যার হাতে যখন ক্ষমতা এসছে সে ক্ষমতাটাকে গণতান্ত্রিক উপায়ে হ্যান্ডওভার করতে পারিনি। একটা বিপর্যয় আমরা নিজেরাই ঘটিয়ে দিয়েছি। আমরা রাজনীতিকে প্রাতিষ্ঠানিকতার মধ্য দিয়ে উত্তরণ ঘটাতে পারি নাই। এটা আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। আজকে যত ব্যর্থতা আপনি দেখছেন, সমস্ত কিছু পানিশ তারাই হয়েছে, জনগণও হয়েছে, কিন্তু এটার দায় কিন্তু তাদের উপরে। কোনো আলোচনা, আপনার খেয়াল আছে যে আমরা আব্দুল জলিল সাহেব এবং মান্নান ভূঁইয়ার সেই সংলাপ ব্যর্থ হয়েছে কতবার? আমরা কিন্তু কখনো সংলাপকে সফল করতে পারিনি। এই প্রথম আমাদের রাজনৈতিক দলগুলো দিনে 7 ঘন্টা 8 ঘন্টা লেখাপড়া, বিদেশ থেকেও লোকজন তারাঙ্ক এসেছিল, আমরা পারি নাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। সুতরাং এখন রাজনৈতিক দলগুলো এত শাস্তি পাওয়ার পরেও, হ্যাঁ, যে ধরেন রাজনৈতিক বিএনপির যে নেতার বয়স ছিল 20 বছর, সে আজকে প্রায় 15-20 বছর
50 এসে পৌঁছেছে, এই সময়টা তার এরকম একটা নিপীড়নের মধ্য দিয়ে গেছে। এখন এসে যখন তার হাতে যদি শাসন যায়, সে যদি এই অভিজ্ঞতাকে কাজে না লাগায়, তাহলে তো এটা তার দলের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। আমরা একটু শেষের দিকে যাই। এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আছে, অনেক চড়াই উতলাই পেরিয়ে শেষ পর্যন্ত ভোটের দিকে, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু গত কয়েকদিনে আমরা রাজধানী ঢাকা সহ সারা দেশে টুকটাক করে সারা দেশে হয়েছে, কিন্তু ঢাকায় যথেষ্ট রকম সহিংসতার খবর পেয়েছি, ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন। এইগুলোকে নির্বাচন আসলেই দেখি এই সহিংসতাগুলো বাড়ে। এইটা কি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সরকারের জন্য? কারণ ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো তো এখনও ফুললি ফাংশন করছে না, এটা সবারই অভিযোগ। ফলে আগামী নির্বাচনের ন্যায্যতা, সুষ্ঠুতা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা নিয়ে কি আপনি সন্তোষ প্রকাশ করেন? না, এটা তো ঠিকই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে মানে যাবার কথা ছিল সে মানে যায় নাই। আবার উল্টা দিকে যদি দেখেন যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রাতিষ্ঠানিকতা যে মানে ক্ষুণ্ণ হয়েছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের অফিসাররা গুম খুনের অপরাধে তাদের বিচার হচ্ছে, ট্রায়াল হচ্ছে, তার মানে একটা ফ্যাসিবাদী শাসন আমাদের প্রাতিষ্ঠানিকতাকে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রাতিষ্ঠানিকতাকে, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি এবং জুডিশিয়াল ব্যুরোক্রেসিকে যেভাবে ডিস্ট্রয় করেছে, সেটা একটা স্ট্যান্ডার্ডে আসতে সময় লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে, নির্বাচন মূলত একটা আইনশৃঙ্খলাজনিত ঘটনা আমি সবসময় মনে করি, কারণ আমার 20-25 বছরের নির্বাচনের অভিজ্ঞতা দেখার যে অভিজ্ঞতা, সেখান থেকে আমার মনে বেসিক্যালি এটা একটা আইনশৃঙ্খলাজনিত ম্যানেজমেন্ট। কীভাবে আপনি আইনশৃঙ্খলা ম্যানেজ করে ভোটটাকে গুছিয়ে আনতে পারবেন। এবার কতগুলো পরিবর্তনের লক্ষ্য দেখা গেছে। একটা হচ্ছে যে এখানে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে রেগুলার বাহিনী হিসেবে আনা হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষমতা কিছুটা বাড়ানো হয়েছে। আপনি দেখেছেন যে আরপিও সংশোধন করে কিছু ক্ষমতা বাড়ানো হয়েছে, এবং সেই ক্ষমতায় আছে যে নির্বাচন কমিশন চাইলে যে পুরো কনস্টিটিউয়েন্সি নির্বাচনের রেজাল্ট বাতিল করে দিতে, নির্বাচনী আসনের এই শক্তিটাকে যদি তারা প্রয়োগ করে, তাহলে আমার নিজের ধারণা, আমি এখনও খুব কনফিডেন্ট না, আমার নিজের ধারণা যে আমাদের রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনটাকে নির্বিঘ্ন করে নিয়ে যেতে পারবেন কিনা সে বিষয়ে আমার সংশয় আছে, আইনশৃঙ্খলা বাহিনীর চাইতেও রাজনৈতিক দলগুলোর প্রতি। কারণ রাজনৈতিক দলগুলো দেখা যাবে এরকম ঘটনা ঘটতে পারে যে কেউ হয়তো একটা সেন্টার দখল করতে গেছে, বাকিরা সকাল 10টার সময় বলবে আমরা নির্বাচন করবো না, বয়কট। ঠিক আছে, তাহলে আপনি এই নির্বাচনটাকে কীভাবে হ্যান্ডেল করবেন? এই চ্যালেঞ্জগুলো আছে। আজকে নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন, এবং উনি কিন্তু কিছু বয়ান দিয়েছেন, এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমার ধারণা যে কিছু প্রতিশ্রুতি আদায় করবে। দিন শেষে আমি যেটা বলতে চাই, ধরেন একটা নির্বাচন ভালো হলো না, একটা বিতর্কিত নির্বাচন হলো, পানিশড কারা হবে? দেশের জনগণ তো হবেই, রাজনৈতিক দলগুলোই হবে, এবং এই রাজনৈতিক দলগুলোই হবে যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানে খুবই উন্মুখ হয়ে আছে যে কবে আমরা সিটে বসে দেশ চালাবো তারা। তো সুতরাং এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, হ্যাঁ, তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, দেশবাসীর জন্য একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু মানুষ এবার ভোট দিতে যেতে চায়। মানুষ যদি ভোট দিতে যে বাধাগ্রস্ত হয়, নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, মানুষ কিন্তু কোনো কারণে আবার আগের মতো ফুঁসে উঠতে পারে, সেই সম্ভাবনা মানুষের মধ্যে আছে। শুভকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের নিউজ অ্যান্ড নয়েজে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আরও সামনের দিনে এই পরিস্থিতি চলতেই থাকবে, আমরা সামনের দিনে আরও আলোচনা করব। সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক পর্যবেক্ষক শুভ কিবরিয়ার সাথে। আমরাও সবাই প্রত্যাশা করি এই ঐক্যের মধ্যে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাবে, মানুষ ভোট দিতে যায়। আপনার ভাবনা কি? আপনি নির্বাচনের দিন ভোট দিতে যেতে কি স্বচ্ছন্দ বোধ করবেন? সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক এই মহল বিবেচনায় আপনি আপনাদের কমেন্টগুলো জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।